এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সকাল থেকে যা কাজ হাতে উঠেছে সবটাতে ব্যাঘাত ঘটছে। এত অস্থির লাগছে কেন? নাস্তায় 1 কাপ কফি খেয়ে হাসপাতালে চলে গিয়েছিল ইর্তিজা। কফি বানাতে গিয়ে গরম ফুটন্ত পানি ডান হাতে এসে পড়েছে। 4 বছর আগে রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছিল। 1 সপ্তাহের মাথায় ভিসা হয়ে গেলে স্কলারশিপ নিয়ে চলে আসে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আসার পর মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ততদিনে অ্যাডমিশন নেওয়া শেষ। কমিটেড ছিল হাসপাতালের সাথে। 4 বছর যার বিষাদে কাটে সেই মানুষটা কি আর বেঁচে থাকে? দেশে ফিরে যেতে চেয়েছিল বেশ কয়েকবার, যোগাযোগ করতে চেয়েছিল মানুষটার সাথে। বাবা মা প্রথম দিকে রাগ করে থাকলো, পরে মোটামুটি সবার রাগই ভেঙেছে। 4 বছর তো কম সময় না। যতবার যেতে চেয়েছে ঠিক ততবারই উত্তর এসেছে অন্য লোকের মাধ্যমে। আমার সন্তানের একমাত্র অভিভাবক আমি। আমি তার আশেপাশে কাউকে চাই না। এই কথাগুলোই ভেঙে দিয়েছে বারংবার, গুড়িয়ে দিয়েছে ইর্তিজা ইসফারের অহংকার। কেন সেদিন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না? কি করে এতটা নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল? কি করে পেরেছিল 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ফেলে চলে আসতে? মেয়েটা প্রথমবার ভেঙে নিজেকে গড়েছিল, এত রিস্ক জেনেও থেকেও দ্বিতীয়বার মা হওয়ার ঝুঁকিটা নিয়েই ফেলেছিল ইর্তিজাকে না জানিয়ে। সেই আদরের, স্নেহের, ভালোবাসার রুকসারকে ফেলে এসেছিল সামান্য ক্রোধের বশে। লজ্জা ইর্তিজার জন্য একটু একটু করে গড়ে তোলা ভালোবাসার প্রাসাদ এক নিমেষে নিজ হাতে গুড়িয়ে দিয়েছে সেদিন বিদেশের মাটি। জানে ইর্তিজার আত্মচিৎকার সন্তানকে কাছে না পাবার আহাজারি 4 বছরে একবারের জন্য শুনতে পায়নি প্রাণপ্রিয় সহধর্মিনীর কঞ্চ। ছুঁয়ে দেখতে পারেনি একমাত্র ছেলেকে। জানে না সন্তান বাবা ডাকলে কেমন অনুভূতি হয়। ছেলের অবয়বটাও চোখে দেখতে দেয়নি পাথর মানবী অঙ্গনা। অস্থির লাগছে আজ। রিমনকে ফোন দিতেই রিসিভ করলো। হ্যাঁ দোস্ত, কি অবস্থা তোর? দোস্ত, আমার রুকসার এবং ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। চেম্বারে আছে, ছেলে বাসায়। আমি দেশে আসছি। আলহামদুলিল্লাহ। কবে? টিকিট কাটতে যাচ্ছি, চলে আসবো একেবারে। বেস্ট ডিসিশন। এসে এই নিরস ডাক্তারকে ঠিক কর। কলেজ থেকে শুরু করে স্টুডেন্টরাও ভয় পায় না তোর রুকসারকে। একে কেউ ভুলেও হাসতে দেখেনি। ওর হাসিটাই তো ছিনিয়ে এনেছি, হাসবে কি করে? আমি আসছি, সব ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। ম্যাথ 56-এর কয়েকটা ছেলে ভীষণ পাজি, ভয়ানক। এরা এমন কোনো স্টুডেন্ট নেই ওদের সেকশনে যাদের বিরক্ত করেনি। রূপসার এত স্ট্রং, তবুও এদের সামলাতে পারে না। এরা সামনে মহাভদ্র আর পেছনে একটা গুন্ডামি করে বেড়াচ্ছে। একজন আরেকজনের পেছনে কাস্ট ভাঙতে ব্যস্ত। প্রজেক্টের ক্লাস নিয়ে ডিসকাস করছে আর পেছনে বসে দুজন দুষ্টুমি করছে। রুষা অতিষ্ঠ হয়ে ক্লাস থেকে বেরিয়ে এলো। নিজের চেম্বারে গিয়ে একটু ফ্রেশ হয়ে ক্যান্টিনে গেল। ফোন আসতে রিসিভ করলো। হ্যাঁ আম্মু বলো। বাবু তো খাচ্ছে না রে রুষা। মায়ের দাও, বিরক্ত করতে নিষেধ করো, না হয় আমি আজ বাসায় আসবো না। বলো। রেগে আছিস কেন? কি হয়েছে? আর বলো না, কিছু বিচ্ছু আছে, আমার মাথাটা খারাপ করে দেয় ক্লাস নেয়ার সময়। নীলা ফোনের মধ্যে হাসছে। মেয়েটা হাসি ভুলে গিয়েছে গত 4 বছরে। তাহিদ সাহেব চেয়েছিল সাথে করে নিয়ে যেতে। সেই মেয়ে জেদ ধরে বলেছে সে এই বাড়িতেই থাকবে। একজনের রাগ অন্যদের উপর ফেলতে পারি রুষা। শ্বশুরের অপারেশন হয়েছিল তখন। শাশুড়ি একা সামলাতে পারবে না। ইশরা শ্বশুরবাড়ি চলে গিয়েছে, তখন সব হাল নিজে ধরেছে। বাড়িতে এখন সবাই আছে। আগের মতো বাড়িটাকে সতেজ রেখেছে রুষা। সবার দায়িত্ব নিজে নিয়েছে। মানসিক দায়িত্ব কজন নিতে পারে? জসিম সাহেবের টাকা আছে, কিন্তু মানসিক শান্তিটা হারিয়ে গিয়েছিল ছেলে যাওয়ার পর। জসিম সাহেব সুস্থ, এখন নাতির সাথে খেলে হাসি খুশি থাকে। নীলা সারাদিন ঘরে ঘরে নাতির পেছন ছুটে। মনিহার বিবি থাকে রুষাদের সাথে। মাঝে মাঝে বাকিরা এসে ঘুরে যায়। সবই আছে, এরপরেও শূন্যতা থেকে যায় একজনের।
সেই অনুভূতি মাটি চাপা দিয়েছে বছর আগে। রুষা নীলাকে বলল। আম্মু ইসমামকে দাও তো। ইসমাম ফোন ধরেই বলে, মাম্মাম আমি খাওয়াচ্ছি তো, খাচ্ছি তো। দুপ্পা দুত্তামে কয়ে তোমাকে বয় আমার কথা। সবসময় দাদুপা দাদাব্বু দুত্তুমি করে, আর তুমি তো একেবারে গুড, তাই না? বাসায় এসে যদি শুনি না না খেয়ে আছো, আমি তখন বাসা থেকে বের হয়ে হারিয়ে যাব আর কখনো ফিরবো না তোমার কাছে। না মাম্মা, আর দুত্তামি কাঁপো না। গুড বয়। মাম্মাম আসার সময় আবার বাবার জন্য পেস্ট্রি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে মাম্মা, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ছেলের সাথে কথা বলা শেষ করে বিল পে করে করিডোর ধরে হাঁটছে। পরিচিত করিডোর, কত শত ভালোবাসা লুকানো আছে। এটাই সেই করিডোর যেখানে 4 বছর আগে ইর্তিজা ওকে মুখ চেপে ধরে রুমে ঢুকিয়েছিল। ভয়ে হাত পার অসাড় হয়ে যাওয়ার মতো অবস্থা। সেই প্রশ্ন এখনো কানে বাজে। আমি সত্যি বাবা হব? রুষার উপর নিচ মাথা নাড়ে। সেদিন ইর্তিজা খুশিতে রুষাকে নিয়ে ক্যাম্পাস জুড়ে মহা উৎসব লাগিয়ে দিয়েছিল। সিনিয়র হওয়ার শর্ত মিটিং ডেকে মিষ্টিমুখ করিয়েছিল জুনিয়রদের সবাইকে। পরিচিত ডাক্তারদের বাসায় মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। সাদ্দাম এসে ডাবল টিপস দিয়েছিল। রুষাকে কয়েকদিন দেখে দেখে রেখেছিল। তাই রুষা তো হতবাক, এই ছেলেই তাহলে পেছন পেছন ঘুরঘুর করছিল। ক্যাম্পাসে এই ঘটনা জানাজানি হওয়ার পর বেশিরভাগ স্টুডেন্টই অবাক হয়েছিল। সবাই জানতো এদের মধ্যে সাবে বিজিতে সম্পর্ক, অথচ বিয়ে পর্যন্ত করালো কি করে তা ভেবেই সন্দেহ। দুর্ভাগ্যক্রমে সেবার রুষার খারাপভাবে মিসক্যারেজ হয়। মোলার প্রেগনেন্সি ছিল। এরপর বেশ কিছুদিন বিরতি নিয়েছিল দুজন। প্রফ শেষ করে ইন্টার্নশিপ করেছিল। দুজনই বিসিএস দিয়েছিল। রুষা রয়ে গেল এখানে আর ইর্তিজা চলে গেল। আকস্মা মনে পড়ে গেল জীবনের সবচেয়ে তীক্ষ্ণ অভিজ্ঞতা, যার জন্য সে কখনো ওই লোকটাকে ক্ষমাই করবে না। এই লোক অপরাধী। চেম্বারে প্রবেশ করতে দেখতে পায় অতসীকে দাঁত দিয়ে নখ কাটছে। রুষা এই কাজ একেবারেই পছন্দ করে না। পড়াশোনার জেদটা খুব কঠোরভাবে চেপে ধরেছিল। নিজেকে সব কিছু থেকে দূরে রেখে ছেলেকে বড় করতে করতে নিজের মধ্যেই নিয়ে আসে সেই ম্যাচুরিটি। অতসী তার পছন্দের একজন জুনিয়র কলিগ। এখানে এখন সিমিন, রিমন, রাহিদ ও জয়েন করেছে বিভিন্ন ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার হিসেবে। সকাল থেকে রুষার মেজাজটা চটে আছে ক্লাসের ছেলে মেয়েগুলোর কাজে। এখন অতসীর এই বাজে অভ্যাস দেখে দাঁত কিটকিটিয়ে বলল, অতসী, আমার ইচ্ছে করছে ব্যাস 56 এর সামনে নিয়ে তোকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখি। তুই স্টুডেন্টদের কি শিখাবি হাইজিনের ব্যাপারে? হাত সরা মুখ থেকে, রাবিশ। অতসী ঠোঁট বাঁকিয়ে বলে, রুষা সিমিন আপু ফোন ধরে না, ওকে ফোন দাও। ওর সাথে কথা হয়েছে, ওটিতে আছে, শেষ হলেই আসবে। তোর কি হয়েছে সেটা বল। কফি খাওয়ার এক কাপ আপু। বেল চাপতেই একজন এসে কফি বানিয়ে দিয়ে গেল। অতসী খেতে খেতে বলল, রিবিন আবার ঝগড়া করেছে আমার সাথে। ও কালকে রাতে আমাকে বলেছে ওনাকে বিয়ে করে নিবে। তাহলে আমার সাথে কেন সম্পর্ক করেছে? ওর জন্য নাকি বিয়ের পাত্রী দেখেছে। কথাটা কি সত্যি? রুষার খুব হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসা যাবে না। রিমন আর অতসী এই দুজনই হচ্ছে আহ্লাদি কাপল। অতসী সব আহ্লাদ করে রিমনকে বলবে, আর ও বেচারা ওসব সহ্য করবে। নাক টেনে টেনে এখনো বলছে, রিমিন আমাকে সব সময় কেন কষ্ট দেয়? ও কি আমাকে বুঝবে না? বেশ বড় অপরাধ করে ফেলেছে এবার রিমন, ওকে পানিশমেন্ট দিতে হবে। ও আসুক একবার। এরই মধ্যে সিমিন হন্তদন্ত হয়ে ঢুকেছে রুষার চেম্বারে। অতসী আর রুষা ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে ওকে দেখছে। ফ্রেশ হয়ে বসলো। সিমিন খেপে বলে, শোন, কি হয়েছে? ওর পিচি আবার আমার পিছে ঘুরতেছে। এই ছেলে সমস্যা কি? আজকেও পত্র নিয়ে ঘুরতেছে, কথা বলার সাহস পাই নাই। রুষা হেসে বলে উঠল, তুই যেভাবে বলছিস ও কিন্তু ছোট না, ফাইনাল ইয়ারে। ছেলেটা স্টুডেন্ট হিসেবে ভালো। কি বলতে চায় একবার শুনে দেখ। এরপর রাহিদ ওর হাড়গোড় ভাঙবে। রাহিদকে আমি বুঝিয়ে বলবো, তুই কথা বল। দেশের মাটির টান পুরোপুরি অন্যরকম ভালোবাসায় জড়ানো। এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে
প্রিন্সে উঠেছে। বাসায় যাবে কোন মুখে? 4 বছরের, অনেকটা বদলে গিয়েছে বাংলাদেশ। এখানে আসার পর নতুন নতুন অনুভূতি শরীরে জানান দিয়েছে। একজন বাবা, একজন স্বামী। কি হিসেবে নিজেকে বাবা বলবে? বাবার কি দায়িত্ব পালন করেছে? বলেছিল সন্তানের সেরা বাবা হবে, অথচ পুরোপুরি দায়িত্ব এড়িয়ে যাওয়া একজন কাপুরুষ বাবা, যার কোনো কাণ্ডজ্ঞান ছিল না। হয়তো ছেলে বাবাকেও চিনে না। কি উত্তর দিবে ছেলের মুখোমুখি হলে? রাত 10টায় এসেছে ঢাকা, আগামীকাল থেকে কলেজে জয়েন করবে। রিমন রাহিদ বলেছিল 2 দিন বিশ্রাম নিতে। এও কি সম্ভব? দেশে এসে প্রাণগুলোকে না দেখে বিশ্রাম নেবে? চোখ মন কি শান্তি দেবে? কালই মুখোমুখি হবে অর্ধাঙ্গিনীর। সমস্ত হতাশা ঘিরে ধরেছে। ঘড়িতে ভোর 4টা। প্রশান্তি নামাজ আদায় করে নিল। কিছুক্ষণ পর আজান দিতে ফজরের নামাজ আদায় করে শুয়ে পড়ল খানিকটা বিশ্রামের জন্য। কালকের দিনটা কেমন যাবে তা জানা নেই। সকাল 9টা। আজ ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাসটা পেক্সি গিয়েছে। একটা রুকসার রুষা এখনো হাসপাতালে আসেনি। সেই ক্লাসটা মইন নিয়েছে। চেম্বারে নতুন ডক্টর দেখে সকলে অভ্যর্থনা জানালো। সিমি রীতিমতো চমকে গিয়েছে। রাইত এবং সিমিন ছাড়া আর কাউকে জানায়নি আসার কথা। ডক্টরের ক্যান্টিনে বসে আছে মুখোমুখি সবাই। নতুন যুক্ত হয়েছে অতসী। তখন থেকে অতসী কেমন ফ্যাল করে তাকিয়ে আছে ইর্তিজার দিকে। মাঝে মাঝে শুনেছে রিমনের মুখে বন্ধু ইর্তিজার কথা। অতসী এই মেডিকেল কলেজে জয়েন করেছে বছর 3 আগে। রিমনদের সাথে থাকে। সিমিন মজার ছলে ইর্তিজাকে বলে, দোস্ত, তুই তো আগের চেয়েও হ্যান্ডসাম হয়েছিস। হসপিটালে মেয়েগুলো লাইন ধরবে তোর পেছনে। ইর্তিজা নিরুত্তর। বন্ধুর মজা করছে, সবার সম্পর্কের কথা জানাচ্ছে। হঠাৎ সারপ্রাইজ দেওয়াতে ওদের খুশি রীতিমতো ছড়িয়ে পড়েছে। এরই মাঝে কয়েকজন জুনিয়র এসে দেখা করে গেল। সহসা ইর্তিজা বলে উঠল, রুকসার কি আজ আসবে না? রিমন মলিন মুখেই বলল, 2 বার ফোন দিয়েছি, ধরে না তো। অতসী বলে উঠল। রুকসারকে? রাহিত হঠাৎ হেসেই বলে উঠে। পিছনে ফিরে দেখ, তোর রুকসার চলে এসেছে। রুষা হন্তদন্ত হয়ে ক্যান্টিনে প্রবেশ করেছে। একজন নার্সের সাথে কথা বলতে বলতে। এখন অব্দি লক্ষ্য করেনি টেবিলে কে কে আছে। ইর্তিজার পাশের খালি চেয়ারটাতে বসার জন্য চেয়ার টান দিতে দিতেই বলা, আর বলিস না, রাস্তায় এত জ্যাম, এর মধ্যে একটা ছোট্ট বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে ভর্তি করিয়ে ফর্মালিটিস ফিল আপ। পাশে মাথা নিচু করে ইর্তিজার দিকে চোখ পড়তে ইর্তিজার চোখ তুলে তাকালো রুষার দিকে। থমকে গেল রুষা। কথাগুলো দলা পাকি গলায় আটকে গেল। কি থেকে কি হয়ে গেল? কাকে দেখছে? ভুল দেখেনি তো? হ্যাঁ, মানুষটা তো আগে চেয়ে পরিণত পুরুষ। 30 বছরের জলজান্ত মানুষ। মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা ট্রিম করা দাঁড়িয়ে, চোখে রিমলেস চশমা, সাদা ফর্মাল শার্ট, গলায় সেটোস্কোপস, পারফিউমের করা ঘ্রাণ নাকে বাড়ি খাচ্ছে। এই পুরুষের বুকে কত রাত কাটিয়েছে। কোলে মাথা পেতে শুয়েছে, আদরে বিভোর হয়েছিল। দুবাহুর আলিঙ্গনে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হতো, অথচ এই মানুষটা ফেলে গিয়েছিল জীবনের চরম মুহূর্তে। কেন এসেছে ফিরে? ছেলেকে নিয়ে যেতে নয় তো? বললেই হলো। কিছুতেই মানবে না রুষা। রুষা চলে যাওয়ার জন্য উদ্যত হতে পেছন থেকে হাত আঁকড়ে ধরে ধরা গলায় ছলছল চোখে বলে উঠে ইর্তিজা, সরি, সব কিছুর জন্য সরি। সরি একা ফেলে যাওয়ার জন্য। সরি কাপুরুষের মতো দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য। রুষা আশেপাশে তাকিয়ে দেখে সবাই যে যার কাছে ব্যস্ত, শুধু টেবিলের বন্ধুরা ছাড়া। ইর্তিজা হাত ঝামটা মেরে ফেলে দিয়ে নিজের পথে চলে গেল। রুদ্ধশ্বাসে ইর্তিজা চেয়ে থাকে রুষার যাওয়ার পথে। ক্লাস শেষ না করে আজ বাসায় চলে এসেছে। দরজা আটকে রুমে বসে আছে। কেন সামনে এলো? ইশরা এসেছে আজ ওর মেয়েকে নিয়ে। ইসমাম আর যারা বাইরে খেলছে। ইসমাম মাম্মাকে ডাকছে। মাম্মা দরজা তোলো, আমার ডাক্তার না তো। কয়েকবার ধাক্কানোর পরেও না খোলাতে ছুটে গেল ফুপুর কাছে। ইশরা ছুটে এসে ধাক্কাতে থাকলো। না খোলাতে বাড়ির সবাই ধাক্কাতেই থাকলো। একসময় চোখ লাল লাল করে একটা ট্রলি হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কই যাস? হাতে লাগেজ কেন? এই বাড়িতে আমার আর জায়গা নেই তাই। জসিম সাহেব
জিজ্ঞেস করলেন, কি বলছিস মা? বুঝলাম না। বাইরে থেকে এসেই না খেয়ে উল্টোপাল্টা বলছিস? বুড়ো বাপটাকে কি টেনশন দিতে ভালো লাগে তোর? তোমাদের ছেলে ফিরে এসেছে, আজ থেকে জয়েন করেছে কলেজে। এখন তো বাসায় ফিরবে। ও যেখানে থাকবে সেখানে আমি থাকবো না আমার সন্তান নিয়ে। বাড়ির সবাই হতবাক বিস্মিত। ইর্তিজা ফিরেছে। আকস্মা নীলা নিজেকে কঠোরভাবে সামলে বলে উঠল, ইশরার বাবা, তুমি কি করবা জানি না, আমি আমার মেয়ে আর নাতনিকে ছাড়া থাকতে পারবো না। ওই ছেলে এই বাড়িতে আসলে আমি বাড়ি ছেড়ে চলে যাব ওদের নিয়ে। আমাদের দুর্দিনে যে কাছে ছিল না, সুদিনে তাকে চাই না। এতদিন দূরে ছিল, ভালো ছিল, এখন কাছে আসতে চাইছে কেন? জসিম সাহেব আজ নিরুত্তর। ইশরাও নিশ্চুপ। রুষা খানিকটা চমকে গেল নীলার ব্যবহারে। নীলা পুনরায় ধমকে বলে, রুমে যা, এই বাড়িতে নতুন কেউ আসছে না। আমরা যেমন আছি ভালো আছি। আর চোখ মুছে ফ্রেশ হয়ে খেতে আয়, দ্বিতীয়বার যেন এসব না দেখি। নীলা ধূপধাপ পা ফেলে প্রস্থান করলো। ইশরা ভাবিকে সাহায্য করলো ব্যাগ নিয়ে যেতে। মেয়েটার মনের অবস্থা সবাই জানে। ইশরা এটাও বুঝতে পারছে ইর্তিজাকে দেখে নিজেকে সামলাতেই পারছে না রুষা। একই বাড়িতে থাকলে আবার দুর্বল হয়ে যাবে রুষা। যতই দোষ করুক, এই ইর্তিজার ছবি বুকে নিয়েই রাতের পর রাত পার করেছে। তবুও কখনো কল দিয়ে বিরক্ত করেনি, ফিরে আসতে বলেনি। গত একটা বছর নিজেকে পাথর মানবী বানিয়েছে। এখনই মেয়েটাকে সামলাতে হবে। ভাই ফিরে এলো, অথচ একবারও তাকে জানালো না। ভাইয়ের উপর বজ্র অভিমান হলো ইশরার। ক্লাস শেষ করে ডক্টর মাহির স্যারের কেবিনে বসে আছে ইর্তিজা। জানালার পাশে দুটো শালিক পাখি দেখা যাচ্ছে। মা পাখির পাশেরটা মনে হয় বাচ্চা। শালিক সাইজে ছোট, কেমন করে মাথা জাকিয়ে মা শালিকের গায়ে ঘষেছে। এমন সময় আরেকটি বড় শালিক এসে পাশে বসলো। কে এই শালিক? হয়তো বাবা শালিক। পরিপূর্ণ পরিবার, দেখতে কি ভালো লাগছে। ডক্টর মাহির এসে বসলো, টিস্যুতেই মুখটা মুছে বলো, কি খবর ইয়াং ম্যান? দেখা হয়েছে মিসেসের সাথে? স্যার বয়স 30, এখনো আপনার ইয়াংম্যান মনে হয় আমাকে? আরে 30 বয়সটা মেয়েদের সুইট 16-এর মতো, বুঝলে? আমাদের 30-কে থান্ডার 30 বলা উচিত, বুঝতে পেরেছো ইর্তিজা? থান্ডার মানে তো বুঝো, 30-এ পড়া ছেলেদের মধ্যে একটা থান্ডার কাজ করে, যার জোরে ছুরি থেকে বুড়ি সব টাইপের মেয়েরা এদের প্রেমে পড়ে যায়। ইর্তিজা মুচকি হাসলো। অন্য সময় হলে হয়তো এই ট্রাম থান্ডার 30 নিয়ে একটা মজার আলোচনা বসে যেত, অথচ সেই রস হারিয়ে গিয়েছে জীবন থেকে। ইর্তিজা, জি স্যার। জানি আজ আমার কোনো কথাই ভালো লাগবে না। অনেক কিছু হারিয়েছ, যারা আছে তাদের নিয়ে বেঁচে থাকার চেষ্টা করো। বাসায় যাও। রুষা তোমাদের বাসায় থাকে। ছেলেকে একটু কষ্ট করে বাবাকে চিনাও। ছেলের কিন্তু বাবা কি জানে না। আরও একটা ব্যাড নিউজ তোমার জন্য আছে। তোমাকে রুষার মাপ পেতে অনেক বেগ পেতে হবে। স্যার আমার কেন যেন মনে হচ্ছে একটা মাইনর কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। বউ মেনে নেবে না, ছেলে বাবাকে চিনে না, যখন ওদের প্রয়োজন ছিল কাছে ছিলাম না, এর চেয়ে ব্যাড আর কি হতে পারে? তাহলে আজ থাকো। ইর্তিজা চোখ বুঝে নিজেকে সামলে নিয়ে জোরে বিদ্রো ইন অ্যান্ড ব্রিথ আউট করলা। কিছুটা শান্ত হয়ে বলল, স্যার বলেন, সমস্যা নেই। কত বড় আর ব্যাড নিউজ হবে? অনেক কিছুই তো ফেস করে আসছি, এটাও পারবো। মায়ের সাহস পেল। ইর্তিজাকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে ভাবলো এখন না বললে পরে শুনলে আরো ভেঙে পড়বে। এরই মাঝে রাহিদ রিমনকে মেসেজ দিল, সামনে নিতে পারবে 3 জনে। ইর্তিজাকে একটু অপেক্ষা করতে বলল। মিনিট 5-এর মাঝে ওরা দুজন এসে হাজির হলো। দুজনকে দেখে ইর্তিজা বলে উঠল, তোদের কি কোনো কাজ আছে? রিমন বলে উঠল। স্যার ডেকেছে। ইর্তিজা মাহিরের দিকে তাকিয়ে কিছু বলার আগে মাহির বলল, আমি ডেকেছি। মাহির উঠে গিয়ে ইর্তিজার কাঁধে হাত দিয়ে বলল, ইর্তিজা, ইসমাম ইশফার তোমার ছেলের নাম তুমি কি জানো? ইর্তিজা উপর নিচ মাথা নাড়ালো। নামটা কি সুন্দর, ওর নামের সাথে মিলিয়ে রেখেছে। মাহির পুনরায় বলল, তোমার একটা মেয়ে হয়েছিল ইর্তিজা, টুইন বেবি হয়েছিল রুষার। মেয়ের নাম রেখেছিল ইয়াশা ইসফার। দুইজনেই প্রিম্যাচুর হয়েছিল। ছেলের চেয়ে মেয়ে বেশি উইক ছিল। রুষার হিমোগ্লোবিন প্রবলেম থাকায় ব্লাড দিতে হয়েছিল বারবার। তুমি তো জানো ও নেগেটিভ ব্লাড গ্রুপ রেয়ার। তোমাকে তখন বড্ড প্রয়োজন ছিল। তোমার নীলা ভাবির তাভিদ ভাই আর রুষা ছিল ও নেগেটিভ। ওনারা যতটুকু সম্ভব দিয়েছেন। এরপরও রুষাকে ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। ভেবেছিলাম কেউ বাঁচবে না, শেষে মেয়েটা বাঁচেনি। 3 দিনের দিন NICU-তে মারা যায়।
ইসমাম অনেক উইক থাকে এখন। রুষার তো এখন ফিজিক্যাল প্রবলেম অনেক বেড়ে গেছে, কেয়ারে থাকতে হয়, শ্বাসকষ্ট আছে, ঠান্ডা লাগলেই জ্বর। মা ছেলে দুজনে অসুস্থ থাকে বেশিরভাগ সময়। মায়ের থেমে গেল। ইর্তিজা হা করে মাহিরের মুখের দিকে তাকিয়ে আছে। মনে হলো কেউ যেন একদম গরম গলিত লোহা ঢেলে দিয়েছে শরীরে, প্রতিটি অঙ্গে জ্বালা পোড়া ধরিয়ে দিয়েছে। রিমন, রাহিত, ইর্তিজা ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ইর্তিজা চোখের পলক দুবার ছাপটায়, দু চোখ দিয়ে অনর্গল জলের ধারা ঝরছে। এ যেন অশ্রু নয়, গলিত লাভা। ভেতরের রক্ত ঝড় কি টের পাচ্ছে কেউ? ভেতরে যে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে ইর্তিজার। বিষাদে ঘিরে ধরেছে মস্তিষ্ক। গত মাসে চেক আপ করিয়েছিল নিউজিল্যান্ডে। অ্যাজমার প্রবলেমটা মাঝে মাঝে বেড়ে যায়। ঠান্ডা থেকে দূরে থাকাটা গুরুত্বপূর্ণ। এছাড়া উচ্চ রক্তচাপ প্রতিনিয়ত বেশি থাকতে হাইপারটেনশন থেকে দূরে থাকতে বলা হয়েছে। নিজে একজন কার্ডিওলজিস্ট হয়েও নিজের প্রতি গাফলতি করেছে কয়েকবার। আজ মনে হচ্ছে সেই গাফলতির ফলই পাচ্ছে। এত বড় ধাক্কা শরীর মেনে নিতে পারছে না। মুখের ভাষা হারিয়ে ফেলেছে। বারবার কানে বাড়ি খাচ্ছে মাহিরের কথাগুলো। ওর একটা মেয়ে হয়েছিল, টুইন বেবি হয়েছিল। ইর্তিজার পাশেই ছিল না। রুষার ব্লাড লাগতো। রুষা ইর্তিজাকে পাশে চেয়েছিল। ইর্তিজা অস্পষ্ট গলা একটা লাইনই শুধু উচ্চারণ করলো, আমি বেঁচে আছি কেন? রিমন চিৎকার দিয়ে উঠলো। ইর্তি, মায়ের জাপটে ধরলো। ততক্ষণে ইর্তিজা শরীর সকল ভার ছেড়ে দিয়ে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে। প্রকৃতি এইভাবে সব কেড়ে নিয়েছে। একটুখানি ক্রোধের জন্য ইর্তিকে মাসুল গুনতে হয়েছে জীবনে প্রিয় জিনিসগুলোকে, প্রিয় মানুষগুলোকে নিয়ে। রুষার তো সত্যি কখনো ওকে মাফ করা উচিতই নয়। মাহির বুঝতে পারেনি ছেলেটা এতটাই ভেঙে গিয়েছে ভেতরে ভেতরে। কি হবে এদের পরিণতি? মাহির, রাহিত এবং রিমন দ্রুত ইর্তিজাকে সিসিউতে নিয়ে যায়। সিপিআর দেয়া হচ্ছে ক্রমাগত। যে করেই হোক জ্ঞান ফেরাতে হবে, হার্ট সচল করতে হবে, নতুবা খুব বড় ধরনের দুর্ঘটনা আজই ঘটে যাবে। গড়িতে বিকেল 4টা। রাব্বি দরজা দিয়ে তড়িৎ গতিতে বাসায় ঢুকে ইশরাকে প্রশ্ন করল, ভাবি কোথায়? ভাবি তো রুমে, ইসমামকে ঘুম পাড়াই। ডেকে আনো। কি বলছো? হয়তো নিজেও ঘুমিয়ে পড়েছে। আরে বাবা, তুলে আনো, খুব প্রয়োজন। ইশরা দ্রুত গিয়ে রুষাকে উঠিয়ে নিয়ে আসলো। রাব্বি চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলা আসরের নামাজ আদায় করতে উঠেছে, চোখ মুখ ফোলা, কেঁদেছে ছেলের জন্য। যতই যাই হোক ছেলে বলে কথা। রাব্বিকে দেখে এগিয়ে আসলো। রাব্বি সালাম দিয়ে বলল, আম্মু, আপনার শরীর কি ভালো? জি বাবা, ভালো। রুষার সামনে আসতে রাব্বি প্রশ্ন করলো, ভাবি আপনার সাথে হাসপাতালে যাবেন? কোন হাসপাতালে? রাব্বি দেখলো ড্রয়িং রুমে ওরা 4 জনই আছে। রাব্বি বুঝতে পারছে না শাশুড়ির সামনে কথাটা বলা কি ঠিক হবে কিনা। মত চেঞ্জ করে বলল, ভাবি আমার একটা পেশেন্ট হাসপাতাল ভর্তি, আপনি না গেলে হবে না, প্লিজ, হাত জোর করছি, আমার খুব কাছের বন্ধু। কি হয়েছে ওনার? বউ অসুস্থ হয়েছে, আপনি একটু দেখতে হবে। নীলার দিকে তাকালো। নীলা অনুমতি দেয় ইশারাতে। রুষা 2 মিনিট দাঁড়াতে বলে ব্যাগ নিয়ে আসে। শাশুড়ি ননদকে জানায় ছেলেকে দেখতে। বাড়ির গাড়ি করে বেরিয়ে পড়ে রুষাকে নিয়ে। পুরো রাস্তা নীরবতায় বজায় ছিল দুজন। হাসপাতালে পা দিতে রুষার কেমন যেন লাগলো। কেবিনের সামনে যেতেই রুষা প্রশ্ন করে, রাব্বি কই নিয়ে আসলি? এটা তো গাইনি ডিপার্টমেন্ট না, কার্ডিওলজি ডিপার্টমেন্ট। চারিদিকে নার্সদের ছোটাছুটি। ডক্টর মোফাজ্জল, মাহির স্যার সবাই ভেতরে। তখনই ডক্টর আসগর কাদের ঢুকেছে। রাহিত কেবিন থেকে বের হতেই রুষাকে দেখে এগিয়ে এলো। রুষা প্রশ্ন ছুড়ে দিল, ভেতরে তোমাদের কোন বন্ধু? ওনার বউয়ের কি কিছু হয়েছে? রাহিত লাল হয়ে যাওয়া চোখ নিয়ে বলল, ভাবি দোয়া করো এই জন্ম যেন বেঁচে যায়। ইর্তিজার গার্ডিয়ান অ্যারেস্ট হয়েছে, রেসপন্স করেছে না, খুবই কম পান্স রেট। কিসের টানে চোখ দুটো ভিজে গেল। কেন মনে হলো পায়ের তলায় আজ শূন্য। এটা তো চায়নি। মানুষটা দূরে ছিল, ভালো ছিল, দূরেই থাকতো। রুষা তো জানে ইর্তিজা রুষার কাছে থেকে পাওয়া কষ্ট সহ্য করতে পারবে না, তাই তো আজ সারাদিন এড়িয়ে চলেছিল। হঠাৎ কি এমন হলো যেভাবে মৃত্যু মুখে ঢলে পড়লো? রুষার অন্তরাত্মা বলছে, এবার খুশি তো তুই?
ছেলেটাকে হয়তো মেরেই ফেললি। কি চাই ছেলেটা শুনতি? একটা বার কি সুযোগ দেয়া যেত না? রুষার মন চাইলো চিৎকার দিয়ে বলুক, আমিও তো মরতে যেয়ে বেঁচে এসেছি। সন্তান হারিয়ে সেই খবর কেন রাখলো না? একবার কি ফিরে এসে মাপ চাইতে পারতো না? কিন্তু সেই কথা গলা অবধি আটকেই গেল। না জানি মানুষটা কেমন আছে। আচ্ছা, ওরা কি রুষাকে একবার ভেতরে যেতে দিবে? মাথা রাখতে দিবে মানুষটার বুকে? আগলে ধরে একবার ভালোবাসি বলতে দেবে? আর যদি কখনো বলার সুযোগ না পায়, ইসমাম ও কি বাবাকে দেখবে না? রুষা চমকে ওঠে, সরাসরি চলে যায় নিজের চেম্বারে, উজু করে সেজদায় পড়ে। হে আল্লাহ, আমার রব, এবারের মতো আমার দোষগুলো মাফ করে দাও, সুস্থ করে দাও আমার ইর্তিজাকে। ও তো অবুঝ ছিল না, আমি অবুঝ ছিলাম। ওর ভুলের মাসুল আমাদের মা ছেলেকে দিও না। আমার স্বামী দূরে থাকলেও বেঁচে ছিল, আজ কেড়ে নিও না। আমি যে সব হারিয়ে ফেলবো, আমার সন্তান যে বাবাহারা হবে। কেন এভাবে অমিল লিখবে? তুমি তো ক্ষমাশীল, মহাপরাক্রমশালী। তোমার বান্দার জন্য রহমতের বর্ষণ করো, তবে আজ ফিরিয়ে দিও না আমায়। আমি আর কখনো অসম্মান করব না আমার স্বামীর। ফিরিয়ে দাও তাকে আমার জন্য। মানুষ মাত্রই ভুল করে, তার মানে এই না যে নিজের জীবন দিয়ে এর মাসুল তুলতে হবে। জীবন দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, তবু মানুষের কিছু দায়িত্ব থাকে একে অন্যের প্রতি। মাহিরের কাছে শুনলাম মেয়েকে হারিয়েছো, তুমি অসুস্থ থাকো, ছেলেটাও অনেক উইক। এইসব শুনেই নিজেকে দোষ দিতে দিতে জ্ঞান হারিয়েছে। এতটাও কঠোর হয়েও না মা। রুষার চেম্বারে বসে এইসব কথাই বলছিল মা সাজেদা হক। পাশে বসে আছে নীলা, কেমন যেন অনুভূতিহীন। মায়ের দোয়া ছাড়া কি সন্তান আরোগ্য লাভ করতে পারে? মাহির নিজে গিয়ে নীলাকে বুঝিয়ে বাসা থেকে নিয়ে এসেছে। জসিম সাহেব হার্টের পেশেন্ট, ওনাকে জানাতে নীলা নিজেই বারণ করেছে। রুষা দেয়ালের সাথে হেলান দিয়ে জায়নামাজে বসে আছে নিঃশব্দ। রুষা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দুনিয়াতে স্বামী না থাকার কষ্ট। কোথায় হারিয়ে গেল তার ইর্তিজা? চোখ বুজে দেয়ালে মাথা ঠেকাতে মনে পড়ে গেল সেই কালো রাতের কথা। রুষা দুবার বমি করেছে। ইর্তিজা তড়িঘড়ি করে হাসপাতাল থেকে এসেছে ওপিডি শেষ করে। রুষা নাইট ছিল, ইর্তিজা পরিবর্তন করে নাইট করে রুষা ডে করে। আজ ইর্তিজা আরেকজন ডাক্তারকে বুঝিয়ে চলে এসেছে। রুষাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে দিতে বলল, রুকসার কাল ছুটি নেন শোনা, 2 দিন রেস্ট নিয়ে না হয় আবার যাবেন, আমি তো আছি। না গো, আমি আমার সন্তানের ব্রেভ মাদার, আই উইল হ্যান্ডেল। এত দুশ্চিন্তা করতে হবে না। কথা শেষ করে রুষা টুক করে ইর্তিজা ঠোঁটে একটা চুমু দিল। ইর্তিজা মিষ্টি হেসে বলে, মেয়ে একদম দুষ্টুমি করবেন না, আমি ধরলে কিন্তু ছাড়বো না। আই লাভ ইউ ইতি। লাভ ইউ টু শোনা। এত আহ্লাদি হয়ে গেলেন কেন? এখন যে গোলুমলু পাখিটাকে ছেড়ে ডিউটিতে যেতে মন চায় না, মন চায় সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকি। আমাকে নাকি বাচ্চাকে? দুজনকে একসাথে, তবে বাচ্চা তো পরে, আগে আমার সোনা পাখিটাকে। ফোনে একটা মেসেজ আসলো। ইর্তিজা ফোনটা অপেক্ষা করে একপাশে রেখেছে। পুনরায় মেসেজ আসতে রুকসারকে বলল, সুইট হার্ট, একটু ডিউটি পড়ে গিয়েছে, তাড়াতাড়ি ফিরবো, যাবো। আচ্ছা। ইর্তিজা রুষাকে ঘুম পাড়িয়ে আবার বেরিয়ে পড়ে রাতের 12টায়। প্রচন্ড বিরক্তি নিয়ে যায়। রুষা এপাশ ওপাশ করছে। কিছুক্ষণ পর ফোনে একটা ছবি আসে। ইর্তিজাকে সাজিয়া জড়িয়ে ধরে আছে। ইর্তিজা বাসায় আসলে এই ছবি দেখালে ইর্তিজা না বুঝিয়েই উল্টো রাগ করে। তখন এক পর্যায়ে রুষা বলি উঠে, আমি আর থাকবো না আপনার সাথে। থাকতে হবে না, আমি বেরিয়ে যাচ্ছি। এখন তো আবার বউ ভালো লাগে না, বাইরে পুরনো প্রেমিকা আর ঘরে বউ, কত সুযোগ। সেদিন দ্বিতীয়বার রুষা চর খেয়েছিল ইর্তিজার। সেদিন রাতে ইর্তিজা রুষার উপর প্রথম বেসামাল হয়ে চরম রাগ করে বেরিয়ে যায় বাড়ি থেকে। রুষা এরপর অনেকবার ফোন দিয়েছিল, বারবার ফোন বন্ধ পেয়েছে। বিশ্বাসের ভিত নড়ে গিয়েছিল। রুষার এভাবে রিয়্যাক্ট করা উচিতই হয়নি। এটা বুঝতে পেরে বারবার যোগাযোগের চেষ্টা করেছে। প্রথম সন্তান মোলার প্রেগন্যান্সির কারণে হারিয়ে দ্বিতীয় সন্তান নিতেই ভয় ঘিরে ধরেছিল, তবুও নিয়েছিল। মা হওয়ার আকাঙ্ক্ষা একটা মেয়ের বহুদিনের। স্বাভাবিকভাবে রুষার মুড সুইং হতো, যা ইর্তিজাই সামলে নিত। সেদিনও হয়েছিল। কেন ইর্তিজা সেদিন সামনে নিল না তাকে? কেন সেদিন
বুঝিয়ে বলেনি কি হয়েছিল। রুষার বিশ্বাসের ভিত একটুও নড়েনি, শুধু কষ্ট পেয়েছিল। মানুষটা ওই অবস্থায় গায়ে হাত তুলেছে, এতটাই অধৈর্য বানিয়ে দিয়েছিল রুষা যে গায়ে হাত তুলতেও বিবেকে বাঁধেনি। এরপর একটার পর একটা দুর্ঘটনা, রাগে অন্ধ হয়ে ভুলে গেল রুষার ক্রিটিক্যাল সিচুয়েশনের কথা। মেয়ে হারানো, ইর্তিকে না জানানো সব চোখের সামনে ভেসে উঠল। রুষা জায়নামাজ থেকে উঠে দাঁড়ায়, হাতে জায়নামাজ ভাঁজ করতে করতে মা এবং শাশুড়িকে রেখেই ইর্তিজা কেবিনের দিকে যায়। মাহিরের সাথে দেখা হলে জানায় রেসপন্স করছে ইর্তিজা। রুষা রিকোয়েস্ট করে ভেতরে যাওয়ার জন্য। ডাক্তাররা আলোচনা করে শুধুমাত্র রুষাকেই ভেতরে যেতে দেয়। সিপি আর দেওয়ার পর যখন রেসপন্স করছিল না, তখনই পুনরায় ডিফাইব্রিলেশনের জন্য ইলেকট্রিক শক দিয়েছিল, যাতে দ্রুত রেসপন্স করে। জীবন বাঁচানো জরুরি হয়ে পড়েছিল। এত বড় ঝটকা লাগবে কেউ ভাবতেই পারেনি। অনেকগুলো টেস্ট করানো হয়েছে। যদি অপারেশন করতে হয়, অনেক সময় এসব রোগীদের এনজিওপ্লাস্টিক করিয়ে ফেলতে হয়, অথবা দ্বিতীয়বার এমন অ্যারেস্ট যেন না হয়, সেই জন্য সারা জীবন মেডিসিনের উপরে থাকতে হয় এবং অনবরত চিকিৎসা চালিয়ে যেতে হয়। রুষা টিপটপ পায়ে বেডের পাশে বসে। ইর্তিজার শরীর জুড়ে তারের আভাস। শক দেওয়ার জন্য তার লাগানো হয়েছিল, মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। রুষা অঝরে কেঁদে দিল। নিজের মুখ নিজে চেপে ধরেছে যেন কান্নার আওয়াজ বাইরে না আসে। 48 ঘন্টা অবজারভেশনে রেখেছে ডক্টর। কি থেকে কি হয়ে গেল? ইর্তিজার নিস্তেজ হাত ধরে নিজের অধর ছুঁয়ে বসিল। ঠিক কতক্ষণ সময় কাটলো হিসেব নেই।